এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের জানাবো, আগামীকালই এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। যে খবর আপনাদের জানাচ্ছি, আগামীকালই এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে, এই কথা গতকালই জানিয়েছিলেন। এই বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে, গেজেট নোটিফিকেশনের পরে বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং তার সম্ভাবনা রয়েছে আগামীকালই। আজকে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে, কারণ খবরটি গতকাল রাত্রের খবর। তো এই বিজ্ঞপ্তি যে হতে চলেছে, এই বিজ্ঞপ্তিতে ফ্রেশার যারা রয়েছে তাদের জন্য কি কি অ্যাডভান্টেজ হতে চলেছে, যারা চাকরিরত রয়েছেন তাদের জন্য কি কি অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ হতে চলেছে, সেই বিজ্ঞপ্তি প্রকাশের পর যদিও প্রকাশ পাওয়া যাবে, কিন্তু গত মাসে এসএসসি যে শিক্ষা দপ্তরকে প্রপোজাল পাঠিয়েছে যে কি পরীক্ষা পদ্ধতি হওয়া উচিত, সেটা কীরকম প্রপোজাল ছিল সেই নিয়ে আলোচনা করব। তার সঙ্গে এবারের যে 2016 সালের যে পরীক্ষা পদ্ধতি ছিল সেটাকে কতটা মান্যতা এবারে দেওয়া হবে না, যেহেতু এসএসসি একটা নিজস্ব একটা অটোনোমাস বডি, তারা কি কি পরিবর্তন ঘটাতে পারে সেই সম্পর্কেও আলোচনা করব। এবং নবম থেকে দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডির টোটাল সিলেবাস কি কি হতে যাচ্ছে এবং পরীক্ষা পদ্ধতি কীরকম হবে, কীরকম প্যানেলাইজড হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথমেই চলে আসি আমরা যে প্রপোজাল যেটা দিয়েছে গত মাসে এসএসসি যে প্রপোজালটা দিয়েছে সেটা 2016 সালের থেকে অনেকটা আলাদা। সেখানে বলা আছে প্রিলিমিনারি টেস্টের কথা বলা আছে, 100 নম্বরের এমসিকিউ হবে এবং সাবজেক্ট এক্সামিনেশন হবে 100 নম্বরের, সেটা দুটোই কিন্তু এমসিকিউ বেসে হবে। কিন্তু এবারে কিন্তু সেই নোটিফিকেশানে যেটা বেরোতে যাচ্ছে সেরকম হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ বিশেষজ্ঞদের মতে এবারে প্রি টেস্ট নিলে দুবার খাতা দেখে রেজাল্ট করা সেটা কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে সুনির্দিষ্ট ডেটের মধ্যে সমস্ত কিছু করতে হবে, তাই শুধু সাবজেক্ট এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর হচ্ছে একাডেমিক নিয়ে কী সিদ্ধান্ত নিতে চলেছে এসএসসি। দেখো, গতবারে একাডেমিকে ছিল 35 নম্বরের নাম্বার ছিল, এবারে কিন্তু একাডেমিকে সেই নাম্বারটা কমাতে হতে পারে। কিন্তু বিশেষজ্ঞ মহল বলছেন যে একাডেমিকে যদি নাম্বার কমানো হয় তাহলে আবার একটা কেস হলে হতে পারে, কিন্তু এসএসসি যেহেতু অটোনোমাস বডি, সেখানে নাম্বার বিভাজনটা পাল্টাতেই পারে, তার সে ক্ষমতা রয়েছে। তাই চাকরিরতদের অ্যাডভান্টেজ দেওয়ার জন্য একাডেমিকের নাম্বারটা কমাবে, পার্সোনাল টেস্টের নাম্বারটা বাড়ানো হতে পারে। তো একাডেমিক 2016 সালে কীরকম 35 নাম্বার ছিল না, মাধ্যমিকে 10 নাম্বার ছিল, উচ্চ মাধ্যমিকে 10 নাম্বার, আর গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটে 10 নাম্বার, বিএডে 5 নাম্বার ছিল। এই 10 নাম্বারগুলো কারা পাবে? যারা 60% এই সবগুলো পরীক্ষায় পেয়েছে তারা পাবে। আর যদি 45%-এর উপরে 60%-এর নিচে পায় তারা সবগুলোতে 8 পাবে, আর বিএডের ক্ষেত্রে 4 পাবে। আবার যদি মাধ্যমিকে কেউ যদি বিলো 45% পায় তাহলে সে 6 পাবে, উচ্চ মাধ্যমিকেও তাই 6 পাবে এবং বিএডের ক্ষেত্রে 3 পাবে। এরকম নাম্বার বিভাজনটা ছিল। এবার কিন্তু সেই নাম্বার বিভাজনটা পরিবর্তন হতে পারে, কারণ একাডেমিকের নাম্বার কমানো হতে পারে, তাতে কিন্তু ফ্রেশাররা কিন্তু ডিপ্রাইভ হবে, যারা চাকরিরত তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হবে। এবার দেখো, ইন্টারভিউতে যদি নাম্বার বাড়ানো হয় তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সের একটা নাম্বার আসবে যেটা একাডেমিকের সঙ্গে জোড়া হবে। সেই এক্সপিরিয়েন্স নাম্বারটা ম্যাক্সিমাম 10 হতে পারে। সেই 10 কারা পাবে না, যারা 5 বছরের বেশি চাকরি করেছে তারা 10 পাবে, যে 10 বছর চাকরি করেছে সেও 10 পাবে, যে 15 বছর করেছে সেও 10 পাবে, যে 5 বছর করেছে সে 10 পাবে। এবার 5 বছরের নিচে 3 বছর পর্যন্ত একটা স্ল্যাব হতে পারে, সে 3 পাবে। তার পরের বছর 1 বছর হলে সে 2 বা 1 পাবে, কিন্তু সেটা তো হচ্ছে না, কারণ এর মাঝখানে আর রিক্রুটমেন্ট হয়নি। তো যাই হোক, এইরকম একটা একাডেমিকের বা একটা যে নাম্বার বিভাজন সেটা হলে এইরকম হওয়ার একটা খুব সম্ভাবনা রয়েছে। এবার আমরা আসি যোগ্যতার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, 2016 সালে যেরকম ছিল সেরকমই, অর্থাৎ নবম থেকে দ্বাদশ পর্যন্ত যে টিচারদের জন্য যে যোগ্যতা ছিল 20 বছর মিনিমাম হতে হবে এবং 40 বছর ম্যাক্সিমাম, সেটা জেনারেলদের জন্য। এসসি এসটিদের জন্য 5 বছর ছাড়, ওবিসিদের জন্য 3 বছর ছাড়, পিডব্লিউডি হলে 8 বছরের ছাড়, আর ইন সার্ভিস হলে 55 বছর পর্যন্ত আগেও ছিল। এবারে সেটাকে বাড়িয়ে হয়তো 56, 57, 58 এবং 59ও করে দেওয়া যেতে পারে, কারণ আর 1 বছর চাকরি করে সে রিটায়ার হতে পারে, যেহেতু সে চাকরিরত। এই সুবিধাটা তাকে পেনশনের জন্য দেওয়া হলেও হতে পারে।
এবার দেখো তোমাকে নবম দশমের জন্য গ্র্যাজুয়েটে জেনারেল কাস্ট হলে মিনিমাম 50% নাম্বার পেতেই হবে, আর SC ST OBC হলে 45% নাম্বার পেতে হবে। এবার তুমি যদি গ্র্যাজুয়েটে 50% নাম্বার না পাও, তোমার যদি পিজি থাকে, তুমি নবম দশমে অ্যাপ্লাই করে পিজিতে 50% থাকলে অ্যাপ্লাই করবে, না থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তুমি। এবার একাদশ দ্বাদশের ক্ষেত্রে তোমাকে পোস্ট গ্র্যাজুয়েটে কমপক্ষে 50% মার্কস জেনারেলের ক্ষেত্রে এবং 45% মার্কস অন্যান্য কাস্ট থাকলে সেটাতে অ্যাপ্লাই করতে পারবে। এবার গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আসি, সেখানে বয়সসীমা 18 থেকে 40 বছর হতে হবে, SC ST হলে কিন্তু 45 বছর পর্যন্ত ছাড় পাবে। এবং গ্রুপ সির ক্ষেত্রে যে সিলেবাস সেটা এরকম হওয়ার সম্ভাবনা খুব প্রবল, কারণ 2016-তে তাই ছিল। জিকেতে 15, কারেন্ট অ্যাফেয়ার্সে 15, ম্যাথে 15, জেনারেল ইংলিশে 15, টোটাল 60 মার্কের একটা রিটেন টেস্ট হবে। গ্রুপ ডির ক্ষেত্রে 45 মার্কস হবে, 60 মার্ক হবে না, সেখানে জিকে থাকবে 15 মার্ক, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 মার্ক, ম্যাথ থাকবে 15 মার্ক, জেনারেল ইংলিশ গ্রুপ ডির ক্ষেত্রে থাকছে না। এবং পরীক্ষা যে পদ্ধতি, সেখানে গ্রুপ সির জন্য যে রিটিন টেস্ট হবে 60 মার্ক, একাডেমিক থাকবে 10 মার্ক, কম্পিউটারের জন্য থাকবে 25 মার্ক, পার্সোনালিটি ইন্টারভিউর জন্য থাকবে 5 মার্ক, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে গ্রুপ সি। গ্রুপ ডির ক্ষেত্রে রিটিনে থাকবে 45 মার্ক যেরকম বললাম, এবং পার্সোনালিটি টেস্টে থাকবে 5 মার্ক, টোটাল 50 মার্কের পরীক্ষা হবে। তো এরকম একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, গ্রুপ সির ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হলে হবে, গ্রুপ ডির ক্ষেত্রে 8 পাস হলে হবে। পরীক্ষা পদ্ধতিটা একটু বলে দিই, পরীক্ষা পদ্ধতি কী হবে। রিটিন টেস্ট হবে, রিটিন টেস্টের পর আনসার কি পাবলিশড হবে, তারপর তোমাদের চ্যালেঞ্জ করতে হবে, চ্যালেঞ্জ করার পর ফাইনাল আনসার কি বেরোবে, ফাইনাল আনসার কির পর রেজাল্ট পাবলিশড হয়ে যাবে, রেজাল্ট পাবলিশড হওয়ার পর কী হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একসাথে চলতে থাকবে, তারপর ফাইনাল প্যানেল বেরিয়ে যাবে, তারপর গিয়ে স্কুলে তোমরা কাউন্সেলিং শুরু হয়ে যাবে। তো এইরকম একটা ব্যাপার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মূল কাঠামো খুব একটা বড় পরিবর্তন করা যাবে না, হয়তো যেহেতু এবারে সুপ্রিম কোর্টের এবং কলকাতা হাইকোর্টের জুরিসডিকশনের আন্ডারে যেহেতু একটা হবে, তাই যারা ফ্রেশার রয়েছে তোমাদের জন্য একটা বিরাট বড় সুযোগ। এই চান্সে এইখানে কিন্তু এই যে পরীক্ষা পদ্ধতি, এখানে কিন্তু ডুপ্লিকেসি হওয়ার কোনো, মানে রাজনৈতিক নেতারা যাই বলুক না কেন, ডুপ্লিকেসি বা কোনো কিছু হওয়ার, দুর্নীতি হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, তো ফ্রেশ একটা রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিরাট অঙ্কের একটা রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আগামী 5-6 বছর হয়তো হবে কি হবে না। তাই যারা ফ্রেশার রয়েছে তোমাদের কিন্তু এই 2 মাস ভালো করে পড়ে একটা ক্র্যাক করতে হবে। এবং যারা চাকরিরত রয়েছেন তাদের জন্য একটু চ্যালেঞ্জের ব্যাপার রয়েছে, কিন্তু সরকার চাইছে যারা চাকরিরত তাদেরকে যেন তেন প্রকারে চাকরিতে ইনভলভ করে রাখতে, অর্থাৎ চাকরিতে বাঁচানোর চেষ্টা করবেন, এটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। তো যারা চাকরিরত রয়েছেন তারা আর আন্দোলনে না গিয়ে বরং আপনারা একটু পড়াশোনা এই সময় করুন, যাতে পরীক্ষা একাডেমিকটায় মানে রিটিন টেস্টটা একটু কিছু ভালো নাম্বার পেতে পারেন। তার ফলে আপনাদের জন্য আরও কিছু সুবিধা হয়তো বাড়তি দিতে পারে এই গ্যাজেটে যা বেরোলে তা যা বোঝা যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।